পিছু টেস্ট সহ খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে। নেতাকর্মীদের সরগরম মারলিবন এলাকা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা দেখছেন মির্জা ফখরুল। হাসিনার পতনে ৮০% সংস্কার হয়ে গেছে, মন্তব্য মেজর হাফিজের। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই সরকার। সংস্কার স্বল্প, মধ্য না দীর্ঘমেয়াদী পরিষ্কার হবে ২ সপ্তাহে, জানালেন উপদেষ্টা মাহফুজ। শাহবাগে ২ ঘণ্টা সড়ক অবরোধ। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় হয়নি বিদ্রোহ মামলার শুনানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের সরগরম লন্ডনের মারলিবন এলাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা লন্ডন ক্লিনিকের আশেপাশে ভিড় তাদের। বিএনপির প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দোয়া ও বুক ভরা আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান। গত কয়েকদিন ধরে লন্ডনে চলছে ঠান্ডা আবহাওয়ার হলুদ সতর্কতা। তা উপেক্ষা করেই নেতাকর্মীদের ভিড় খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা হাসপাতালটি ঘিরে। লন্ডনের বাইরে থেকেও আসছেন অনেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কথা শুনে আসলে আমরা খুবই উদ্বিগ্ন, আর আমরা অনেক খুশি যে উনি আজকে স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত বাধা ভেঙে আল্লাহ ওনাকে বিলেতের মাটিতে চিকিৎসা করার সুযোগ দিয়ে দিচ্ছেন। আসলে দেখতে তো পারবো না হসপিটালের ভিতরে, আমরা বাহির থেকে আমাদের নেতাকর্মী যারা এসেছি, আমরা এসেছি শুধুমাত্র নেত্রীর ভালোবাসায়, একটু মনের তাপ্তৃপ্তির জন্য এসেছি মূলত। ৮ জানুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের মারলিবনে এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি বেগম জিয়ার সাথে দেখা হয়েছে তার নাতনি জাইমা রহমানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত এখানে ছিলেন, তো আমরা ছিলাম এখানে। তো উনি মাচ বেটার। তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন, এটা আপনাদেরকে ডাক্তার জায়েদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকেন অথবা কালকে একটা টাইম করে টোটাল আপনি একটা মেডিকেলের আমরা দিতে পারবো। বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাচ বেটার দেন বিফোর। ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালে বা আশেপাশে এভাবে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একটি গণসমাবেশের আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। মারলিবনের ডেভনশায়ার প্যালেসের পিছনে অনেকগুলো বিল্ডিং নিয়ে লন্ডন ক্লিনিক, যেখানে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে গিয়ে বিএনপির হাল ধরবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার প্রফেসর জাহিদ হোসেন। জানান, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন। এর ফলাফল জানা যাবে 2 দিনের মধ্যে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দি লন্ডন ক্লিনিকে গতকালকে 10:30 11টার দিকে ভর্তি হয়েছেন প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন। উনি ওখানে ওনার অধীনে চিকিৎসাধীন আছেন, কিন্তু বাই দিস টাইম ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও
আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন এবং ওনারাও ওনাদের সাথে বসে আলোচনা করে চিকিৎসা পদ্ধতির যে পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন। আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিণী ডক্টর বেগম শামেলা রহমান সহ ওনার নাতনিরাও ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার পাশে থেকে সময় দিয়ে না ওনার যে মানসিকভাবে ওনার যে দীর্ঘদিনের একাকিত্ব সেটা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। 14 জানুয়ারি আরেক আসামি কাজী সলিমুল হক কামালের আপিল শুনবে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে দুদক, রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হলেও আরেক আসামি কাজী সলিমুল হক কামালের আপিল শুনানি না হওয়ায় আদালত মঙ্গলবার পরবর্তী তারিখ দেন। সেই সাথে রবিবারের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, মামলায় আইনের যেভাবে ব্যত্যয় ঘটানো হয়েছে তাতে এই মামলা বাতিলযোগ্য। এই মামলাতে বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদের উপর বিচারের নামে অবিচার করা হয়েছে। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। সেই সাথে বেগম খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা চলে যাবার পর নিজেদের ঐক্য ধরে রাখা যাচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে অশুভ প্রতিযোগিতা শুরু চলছে। নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার আইনগত বৈধতা পাবে না বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লেখা রাজবন্দির জবানবন্দির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইটি 2018 সালে আওয়ামী লীগ সরকার বাজেয়াপ্ত করেছিল। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলশ্রুতিতেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের আন্দোলনে যার যার অবদান স্বীকার করতে হবে, বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্য আমাদের, দেখেন হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে।
আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশা করেন বিএনপির মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব হবে না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭১-এর মুক্তিযুদ্ধ জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন, ১৬ বছর ধরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, অন্তর্বর্তী সরকারের উচিত আরো দ্রুত গতিতে তাদের বিচার নিশ্চিত করা। তিনি বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ৮০% সংস্কার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনী কিছু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং জুলাই আগস্টে আহতদের নিহত চিকিৎসা নিশ্চিত করা। সব সংস্কারের ম্যান্ডেট এই সরকারের নেই, তাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই প্রকৃত সংস্কার করবেন। কবে ভারত এই স্বৈরাচারকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্যে এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। আগামী সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে জুলাই ঘোষণার বিষয়ে জানানো হবে, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা করা সম্ভব না হলেও দ্রুত তা ঘোষণা করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলেও জানান সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। আরও জানান, এই সরকার সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদে করবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আগামী ২ সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। রুকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বছর থেকে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সহ প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানান উপদেষ্টা মাহফুজ আলম। সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবেন, সংযম দেখাবেন। মাহফুজ আলম জানান, প্রশাসক দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এই মাসেই পরিষ্কার হয়ে যাবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন, এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুকবো, প্রসেসে ঢুকবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে।
আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখে পাচ্ছেন। 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি করে দিয়েছেন, সাবেক বিডিআর সদস্যদের ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে দায় সরকারকে নিতে হবে। শাহবাগে অবরোধ কর্মসূচিতে একথা বলেন তারা। আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা 2 ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ থেকে শহীদ মিনারে অবস্থান নেন। সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানে তারা শহীদ মিনার ছেড়ে যান। তিনি শুক্র ও শনিবার জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং রবিবার প্রতিটি জেলায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার কারাবন্দীদের মুক্তি, পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার থেকে এসে শাহবাগে অবস্থান নেন ভুক্তভোগীরা। তাদের উপর অমানবিক নির্যাতন এবং মিথ্যা অভিযোগের বর্ণনা তুলে ধরেন আন্দোলনকারীরা। বলেন 5 আগস্ট পরবর্তী সরকার তাদের প্রতি সুবিচার করবে আশা করলেও তার কোনো প্রতিফলন নেই। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত আগুনে পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। বিস্ফোরক মামলার পরবর্তী তারিখ ও স্থান দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মামলায় বিজিবির পক্ষের প্রধান কৌশলী। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন বিচারক, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবী। অস্থায়ী আদালতের ভিতরে পরিদর্শন শেষে উভয় পক্ষের সাথে আলোচনা করে আদালত পরিচালনা না করার সিদ্ধান্ত জানান বিচারক। তবে অস্থায়ী আদালতের বিচার কাজ নিয়ে রাষ্ট্রের টালবাহানার জন্য ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের কার্যক্রম পরিচালনা না করায় সড়ক অবরোধ তুলে নেওয়ার শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় ওই এলাকার যান চলাচল। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের 2400 নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযোগ দাখিল করেন। এ সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে ট্রাইব্যুনালে যান। এতে 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার, গুম ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া 153 জনকে গুম করা হয়েছে, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন সকালে অভিযোগ দায়ের করেন। শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় থাকবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হলে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো ইস্যু থাকে না। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ভিসা প্রাপ্তি ও বিদেশে চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে রফিকুল আলম জানান, এ পর্যন্ত 11 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং 2 জন চিকিৎসা শেষে দেশে ফিরছেন। মিয়ানমারে চলমান সহিংসতায় 36 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান রফিকুল আলম। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব।
43তম BCS এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনঃতদন্ত হবে। ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততা না থাকলে বাদ পড়াদের বড় অংশই আবার চাকরিতে যুক্ত হবেন জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, সরকারি কর্মকর্তারা চলতি অর্থবছর থেকে মহার্ঘ ভাতা পাবেন। মেডিকেল স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। 3100 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিকজন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। তিনি আরও জানান, নরসিংদীর 2 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ, আয় ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছেন তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেন দুদক মহাপরিচালক। অস্বাভাবিক লেনদেন যদি যেসব অ্যাকাউন্টে হয়ে থাকে, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হচ্ছে একটা রিপোর্টিং এজেন্সি। মানি লন্ডারিং আইন অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকে এই বিষয়ে রিপোর্ট করার কথা। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, চট্টগ্রামে আদালত থেকে নথি গায়েব, সচিবালয়ে আগুন সহ দেশকে অস্থিতিশীল করতে পলাতক শেখ হাসিনা দোসররা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা দিন দিন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। সরকার শেখ হাসিনার বিচার বা প্রয়োজনীয় নথিপত্র রক্ষা করতেও ব্যর্থ হয়েছে। নির্বাচনের জন্য যে সংস্কার করা দরকার তা করে অতি তাড়াতাড়ি নির্বাচন দেয়া প্রয়োজন বলেও মনে করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরান ঢাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পুরান ঢাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। যে যত দিন যাচ্ছে এই সরকার কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে নথিপত্র, এই যে প্রমাণাদি ধ্বংস করে দেওয়ার যে একটার পর একটা ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু তারা ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এটি আমি বলতে চাই। এভাবে যদি চলতে থাকে তাহলে পরে এই আওয়ামী লীগের যে বিচার কার্য সেটি সম্পন্ন করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে আগামী সরকারের জন্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কিছু টেস্ট সহ খালেদা জিয়া চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে, নেতা কর্মীদের সরগরম মারলিবন এলাকা। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা দেখছেন মির্জা ফখরুল, হাসিনার পতনে ৮০% সংস্কার হয়ে গেছে মন্তব্য মেজর হাফিজের। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই সরকার, সংস্কার স্বল্প, মধ্য না দীর্ঘমেয়াদী পরিষ্কার হবে 2 সপ্তাহে, জানালেন উপদেষ্টা মাহফুজ। শাহবাগে 2 ঘন্টা সড়ক অবরোধ, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের, অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় হয়নি বিদ্রোহ মামলার শুনানি। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।